আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সবার স্বার্থেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত উত্তরণকে সমর্থন করা দরকার বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস বিষয়ক উপমন্ত্রী রিচার্ড ভার্মা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও জনগণের মৌলিক অর্থনৈতিক সেবাগুলো পুনরুদ্ধার হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কিভাবে কখন একটি নতুন নির্বাচন হবে আর এই অন্তর্বর্তী সরকার কতদিন বহাল থাকবে সে বিষয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানান রিচার্ড ভার্মা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীকে অবশেষে অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করে বলেন, ঢাকার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী নয়াদিল্লি। দেশটির গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো বাণিজ্য আছে, দিল্লি চায় দেশটির সঙ্গে সম্পর্কটা এভাবে স্থিতিশীল থাকুক। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও তার দোসররা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা, তাই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে বর্তমান সরকার নিজেরাও যাতে ব্যর্থ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। নয়াপল্টনে দলের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নাজিব ফরাজের রিপোর্টে। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো এলাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আরো কিছুটা পথ অতিক্রম করতে হবে বলে জানান তারেক রহমান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। মাফিয়ারা দেশকে ধ্বংস করেছে আগেই, আর এখন তারা ছাত্র জনতার বিজয় নৎসাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বিএনপি মহাসচিব গণতন্ত্র লুটের সব চক্রান্ত রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। দলের সিনিয়র নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জনগণের ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান। আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি, এই দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল। সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দর্শক দেখছিলেন জাহিদ রহমানের রিপোর্টে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এদিকে মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শরৎ খানের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী নগরের তেরোখাদিয়া এলাকায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সকালে এর উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন তারা। আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটা সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসবে, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মাদকের গডফাদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। চলমান যৌথ অভিযানে মাদকের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করতে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এ বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরমেন্স মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। শরীয়ত খান, RTV, ঢাকা। সারা দেশে আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এই দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। বাহিনীটিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর 1898 এর 1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা সহ ঢাকার ভেতরের হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাইতে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসে অঝরে কাঁদলেন সাকিবের বাবা। রিপোর্ট করছেন অধর ইয়াসমিন। আমার ছেলে খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা বোনের বাড়ি চলে গেছে। একমাত্র ছেলে হত্যার বিচার চাইতে এসে হাওমাও করে কাঁদলেন সাকিবের বাবা। গেল 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সে। আমি সুস্থ বিচার চাই। নিহতের বাবা জানান, সাকিবের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পথে হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ কর্মীরা। হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরোয় আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়িয়ে আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। এমনকি বাড়ি পৌঁছানোর পর সময় বেঁধে দিয়ে আধারেই লাশ দ্রুত দাফনে বাধ্য করে পুলিশ। 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এসে অভিযোগ জমা দেন নিহতের স্বজনরা। এতে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ আরও অনেককেই। এগুলো আমাদের কাছে তথ্য আকারে, অভিযোগ আকারে আসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা যখন কোর্টের কাছে পিটিশন আকারে দায়ের করব, সেইটা তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মামলা হবে। 9টা অভিযোগের মধ্যে এটা একটা অন্যতম হৃদয় বিদারক ঘটনা।
চিফ প্রসিকিউটর জানান, আগে ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে, তবে অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। এমনভাবে বিচার করা হবে যেন এ নিয়ে দেশ বিদেশে কোনো প্রশ্ন না ওঠে বলেও মন্তব্য করেন তিনি। যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এরকম যাতে বলতে না পারে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশবাসীকে ফাউন্ডেশনের সহায়তা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচার পতন আন্দোলনে প্রায় 800 শহীদ ও 20,000-এরও বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার গণ আন্দোলন জুলাই আগস্টে উত্তাল ছিল পুরো দেশ। এ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে স্বৈরাচার শেখ হাসিনা। আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হয়েছে প্রায় 1000 ছাত্র জনতা, আহত হন কয়েক হাজার মানুষ। এর মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তার লক্ষ্যে গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সারা দেশে আহত নিহত পরিবারকে সহায়তা করতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে 100 কোটি টাকা অনুদান দিল সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, এ ফাউন্ডেশনের মাধ্যমে জরুরি আর্থিক সহায়তা দেয়া হবে। আর্থিক সহায়তার পাশাপাশি এই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তার স্মৃতি, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করা, লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা, মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা। শহীদদের সংখ্যাটা হচ্ছে 800 কাছাকাছি, প্রায় 800 বলবো। এখন মূলত ওই তাদের পরিবারের সাথে যে যোগাযোগটা করা হচ্ছে, সেটিও প্রায় শেষের দিকে। এ সময় সহায়তা ফান্ডে অনুদান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান। এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা, তারপর এককালীন ও মাসিক সহায়তা দেওয়ার কথা জানায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বিলাল হোসেন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের পৃথক হত্যা মামলায় 71 টিভির CEO মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঘাদানি কমিটির শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শরীয়ত খানের আরও একটি রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত 18 জুলাই শান্তিনগরে গৃহকর্মী লিজা হত্যা মামলায় মঙ্গলবার মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার SI পায়েল হোসেন। আর রিমান্ড আবেদন বাতিল চেয়ে আসামির জামিন আবেদন করেন আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলাগুলো হত্যা মামলা, হত্যার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি কথা মামলা বলেছি যেটা টাকা পয়সার ব্যাপার, সেটা অলরেডি এই এজাহারে আছে, আমদ সুমানের কথা বলা আছে। আর যে বিষয়গুলি আমি অন্যান্য যে বিষয়গুলো বলেছি, জাতির সামনে এদের বিভিন্ন যে 15 বছরের কার্যক্রম, সেগুলি আমি তুলে ধরেছি। আজকের যে মামলা হচ্ছে, আমাকে বিজ্ঞ আদালতে হচ্ছে নোটিশ উপস্থাপন করা হয়েছে। এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, গণস্থ ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নেবিচার চাচ্ছি। রাজধানীর ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় সাংবাদিক শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। এদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার রাতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
অপর এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। একই সাথে উত্তরা পূর্ব থানার 6 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শরীয়ত খান, RTV, ঢাকা। বাজেট সহ আর্থিক খাত সংস্কারে $200 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। ডিসেম্বরের মধ্যে হতে পারে অনুমোদন। আর জ্বালানি ও জলবায়ু খাতে $4 থেকে $500 কোটি দেবে আইডিবি। বিশ্বব্যাংক ও আইডিবির সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান আলোচনা ইতিবাচক ও বাস্তবায়নযোগ্য। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ বার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান ঋণ সহায়তার নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা দিবে বিশ্বব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। পরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার মিস্টার নাসির সুলাইমান ও অর্থ উপদেষ্টা জানান অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন তারা। 4 to 5 billion US dollar। 2026 সালের মধ্যে 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় $4 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সিলেটে অলরেডি সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে। অতএব এইগুলো ওরা সহায়তা দেবে। মোদ্দা কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ওরা সাহায্য দেবে। জ্বালানি ক্ষেত্রে আমরা বলছি জ্বালানি ক্ষেত্রে ওরা এক্সপ্লোর করবে, ওরা ওদের একটি ছিল অন্য ডোনারদের সাথে কথা বলে ওরা ইস্যু করে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদাগুলো পূরণে সহায়তার কথা জানায় বিশ্বব্যাংক। আশিকুল আলম, RTV, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মিশর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এদিকে গেল 11 মাসে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 11,000 শিক্ষার্থী নিহত হয়েছে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। জানাবো খেলার খবর। সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল বুধবার ভুটান যাবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও ভুটানের উচ্চতা ভাবাচ্ছে খেলোয়াড়দেরকে। 20 তারিখ থেকে শুরু হতে যাওয়া 7 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। বিকেলে বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও সম্ভাবনার কথা জানায় বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার হাতছানি অনূর্ধ্ব-17-তে ভালো কিছু করার। তবে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্যও ফাইনালে ওঠা। যাওয়ার আগে কোচ সাইফুল বারী টিটুর অধীনে 1 মাসের প্রস্তুতি কাজে দেবে বলে বিশ্বাস ফুটবলারদের। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কণ্ঠে আত্মবিশ্বাস। ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ওইটা উইন হইতে পারলে হয়তো আমাদের সেমিফাইনালটা কনফার্ম বলা যায় আর কি। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আগে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ফাইনাল খেলা।
তারপর আমরা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করবো আর কি। ভুটানে উচ্চতার সাথে মানিয়ে নেওয়াই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে বুধবার গিয়ে শুক্রবারই নেমে পড়তে হবে প্রতিযোগিতার কঠিন ম্যাচে ভারতের বিপক্ষে। এছাড়া বাংলাদেশের দুটি ম্যাচের মাঝে মাত্র একদিনের গ্যাপ। বিষয়গুলোকে চ্যালেঞ্জ মানছেন কোচ। চ্যালেঞ্জেস হচ্ছে এটাই যে 18 তারিখ গিয়ে 20 তারিখে খেলবো, আবার একদিন পরে 22 তারিখে আবার খেলবো। তো গ্রুপের দুইটা ম্যাচই আমাদের খুব কুইক ফ্রিকোয়েন্সিতে খেলতে হবে। সো এটার জন্য আলটিমেটলি আমাদের প্রস্তুতিটা আমরা চেষ্টা করেছি যতটা ফিজিক্যালি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফিটনেসটা থাকে। গ্রুপ এতে ভারত বাংলাদেশের সাথে সেমিতে ওঠার প্রতিদ্বন্দ্বিতা করবে মালদ্বীপ, আর গ্রুপ বিতে স্বাগতিক ভুটানের সাথে লড়বে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।